হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 5 নম্বর স্কুল আছে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল এর একদাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, এই পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর কী ধরনের ভিডিও পেয়ে যাও, কোন চ্যাপ্টারের উপর, কোন পেজের উপরে বা কোন সাবজেক্টের উপরে, সেটা কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। একদিকে আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। তাহলে ক্রয় মূল্য 10x টাকা, বিক্রয় মূল্য 11x টাকা ধরে অঙ্কটা করা যাবে। মনে করি ক্রয় মূল্য 10x টাকা ও বিক্রয় মূল্য 11x টাকা। অতএব লাভ সমান 11x মাইনাস 10x টাকা সমান x টাকা। তো শতকরা লাভ বের করতে গেলে কী করতে হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে কত লাভ হতো সেটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য এখন 10x টাকা আছে, তার লাভ হচ্ছে x টাকা। তাহলে ক্রয় মূল্য 10x টাকা হলে লাভ সমান x টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান x বাই 10x টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, লাভ সমান x ইন্টু 100, তাকে 10x দিয়ে ভাগ করতে হবে, তাহলে সমান 10 টাকা। অতএব লাভ সমান 10%। এবিসিডি সমান্তরিকের পিএডি সমান এ বি সি হলে এবিসিডি সমান্তরিকটি রম্বস, ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র নাকি কোনোটিই নয়। বিএডি তাহলে সমান্তরিকটি অনেকটা এরকম দেখতে হবে, কারণ বিএডি আর এবিসি সমান বলা আছে। এ বি সি ডি, বিএডি অর্থাৎ এই কোণটা এ বি সি আর এই কোণটা পরপর সমান। এই কোণটার নাম বিএডি সমান কোণ এবিসি, এটা বলা আছে। আবার এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হয়, তাহলে প্রত্যেকে হবে 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি করে। তাহলে এই দুটো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। অতএব কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান 90 ডিগ্রি। অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র। তিনি আছে 3,0 ও -3,0 এবং 0,3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি কী ধরনের ত্রিভুজ? তাহলে এটা বিন্দুগুলোর মধ্যে দূরত্ব দিয়ে না করে বরং ছবি এঁকে করলে সুবিধা হবে। তাহলে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিলাম, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। প্রথম বিন্দুটা আছে 3,0 আর -3,0। 3,0 বলতে 1 2 3, এটা হচ্ছে 3,0। আর -3,0 বলতে 1 2 3, এটা -3,0। আচ্ছা, তারপরে আছে 0,3, 0 মাঝখানে 1 2 3, এটা 0,3। এখানে এ, এখানে বি, এখানে সি ভাবলে ত্রিভুজটা এটা হচ্ছে। তো এখানে
এবিসি এর ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এবি আর এসি পরপর সমান, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুখানা বাহু পরপর সমান। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে বাহুর দৈর্ঘ্য 4 সেমি, উচ্চতা সমান √3/4 √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু 4 সেমি সমান 2√3 সেমি। উচ্চতা আছে 2√3 সেমি। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে প্রথমে 10%, প্রথমে 20%, পরে 10% ছাড় দেওয়া হয়েছে। আমাদের মনে হতে পারে যে 20 আর 10 মিলে 30% ছাড়, কিন্তু বাস্তবে ওটা নয়। কারণ দ্রব্যটির মূল্য যদি 100 টাকা হয়, 20% ছাড় দেওয়ার পরে হয় 80 টাকা। পরে যখন 10% ছাড় দেবো, সেটা কিন্তু 70 টাকা হয়ে যাবে না, কারণ 100 টাকার 20% 20 টাকা হবে, কিন্তু পরে যে 80 টাকা হলো তার 10% কিন্তু আর 10 টাকা নয়, সেটা 8 টাকা। সেই জন্য সমতুল্য ছাড় 30% হবে না, অন্য কিছু হবে। তো সেটা হিসাব করে বের করতে হবে। তো মনে করি দ্রব্যটির প্রকৃত মূল্য সমান 100 টাকা। প্রথম 20% ছাড় দেওয়ার পর মূল্য সমান, এটা হবে 80 টাকা, কারণ 20% 100 20% সেটা 20 টাকা, তাই এটা 80 টাকা হলো। এবার 80 টাকা থেকে আবার 10% ছাড় দিলে সেটা কিন্তু 80 থেকে 10 টাকা কমবে না, কারণ 80 টাকার 10% কত দেখে নিই। সমান 8 টাকা। তো 10% ছাড়ের পর মূল্য সমান 80 টাকা থেকে 8 টাকা বিয়োগ করতে হবে, সমান 72 টাকা। অতএব প্রথম মূল্য ছিল 100 টাকা, সেখান থেকে আলটিমেটলি 72 টাকা হলো। তাহলে সমতুল্য ছাড় সমান 100 মাইনাস 72। এটা যেহেতু প্রথমে 100 টাকা আছে, তাহলে এটা পার্সেন্টও লিখতে পারি। 100 থেকে 72 বিয়োগ করলে এটা 28%। একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এবি ও এসি এর মধ্যবিন্দু পিও কিউ, পিকিউ এর দৈর্ঘ্য এবং এপিকিউ এর মান লেখো। এবিসি সমবাহু ত্রিভুজ, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তারপরে এবি আর এসি মধ্যবিন্দু পি ও কিউ, এটা পি, এটা কিউ। পিকিউ এর দৈর্ঘ্য বের করতে হবে, এপি কিউ এর মান বের করতে হবে। এর মান কত সেটা বলতে হবে। এবিসি ত্রিভুজের এবি ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ,
অতএব পি কিউ সমান হাফ বিসি। অর্থাৎ কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখা পাই, এই বাহু আর এই বাহুর মধ্যবিন্দু যোগ করেছি, এই সরলরেখা পেয়েছি, এটা এই 3 নম্বর বাহুর অর্ধেক হয় আর 3 নম্বর বাহুর সমান্তরাল হয় এটা। তাহলে অতএব পি কিউ সমান হাফ বিসি, বিসি এর মান 8 সমান 8 এর হাফ অর্থাৎ 4 সেমি। আচ্ছা, তাহলে পি কিউ সমান্তরাল এ বি, অতএব এ পি কিউ সমান অনুরূপ কোণ এটা, এবিসি। আর এবিসি সমান 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি। ওয়াই অক্ষের উপর একটি বিন্দু স্থানাঙ্ক লেখো যার 2,3 ও -1,2 বিন্দু থেকে দূরত্ব সমান। তাহলে ওয়াই অক্ষের উপর এক্স এর মান 0 হয়, সুতরাং 0, a বা 0, x এরকম টাইপে ধরতে হবে। মনে করি ওয়াই অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক 0, a, তাহলে 0, a থেকে এই বিন্দু সমান দূরে আছে, অতএব বা প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্ন অনুসারে 0, a থেকে 2,3 এর দূরত্ব সমান 0, a থেকে -1,2 এর দূরত্ব। তাহলে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার সমান ডান দিকটা হবে x1 - x2 অর্থাৎ 0 - -1, তাহলে -1 +1 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তো বাদিকে পাচ্ছি 0 - 2 হোল স্কয়ার, অর্থাৎ -2 হোল স্কয়ার প্লাস 2 × 4, এটা a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। a - b হোল স্কয়ার সূত্র হলো a² - 2ab প্লাস b স্কয়ার। ডান দিকে 0 + 1, তাহলে 1 স্কয়ার, এটা 1 হবে। a - b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে a² - 2ab প্লাস b স্কয়ার। তাহলে 4 প্লাস a স্কয়ার, তাহলে 3 × 6 অর্থাৎ 6a প্লাস 3 × 3 = 9, 1 প্লাস a স্কয়ার 2 × 4, তাহলে -4a প্লাস 2 × 4, তাহলে a স্কয়ার -6a প্লাস 9 প্লাস 4 প্লাস 13, a স্কয়ার -4a প্লাস 4 প্লাস 1, তাহলে প্লাস 5, স্কয়ার তুলে দিলে উভয় দিক থেকে 6a স্কয়ার মানে 6a প্লাস 13 = a স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম, a স্কয়ার কেটে দিলাম, তাহলে বাদিকে আছে -6 আর ডান দিকের 4a, বাদিকে আসলে +4a সমান 5, 13 ডান দিকে গেলে -13, -6 + 4 হয়ে গেল -2a = 5 - 13, তাহলে -8, এখান থেকে পাই a = -8/-2 হলো 4, তাহলে সমান 4।
অতএব বিন্দুটির স্থানাঙ্ক 0,4। প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত? এখানে 70 থেকে 74, এটা 74 থেকে শুরু হয়নি, 75 থেকে 79, 79 থেকে শুরু হয়নি, তাহলে কি? তাহলে কন্টিনিউয়াস নেই শ্রেণীগুলো, তো শ্রেণীগুলোকে আগে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস করে নিতে হবে। তো এখানে শ্রেণী, তারপর শ্রেণী সীমানা, তারপরে পরিসংখ্যা। তো শ্রেণীগুলো আছে 70 থেকে 74, তারপরে 75 থেকে 79, তারপরে 80 থেকে 84, তো 85 থেকে 89। এবার শ্রেণী সীমানা অর্থাৎ কন্টিনিউয়াস করার জন্য এর জায়গাতে হবে এটা 0.5 কমাবো, 0.5 বাড়াবো, অর্থাৎ 69.5 থেকে এটা 74.5। এটা 0.5 কমালে হবে 74.5 থেকে 79.5। এটা হবে 79.5 থেকে 84.5, আর এটা হবে 84.5 থেকে 89.5। এবার কিন্তু শ্রেণীগুলো কন্টিনিউয়াস হয়ে গেল, এটা 74.5 দিয়ে শেষ, এটা ওটা দিয়ে শুরু, 79.5 দিয়ে শেষ, 79.5 দিয়ে শুরু। আর পরিসংখ্যাগুলো আছে 3, 4, 5, 8, 3, 4, 5, 8। তো এখন প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, এটা প্রথম শ্রেণী, পরিসংখ্যা 3, তাহলে পরিসংখ্যা ঘনত্ব হবে পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা এখানে হয়েছে 3, শ্রেণী দৈর্ঘ্য মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 74.5 থেকে বিয়োগ করতে হবে 69.5, তো সমান 3 বাই 74.5, 69.5, এটা হয়ে গেল 0, 9 আর 14, 5 দিলে 14, তাহলে এটা হলো 5, 3কে 5 দিয়ে ভাগ করলে 0.6। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বাহুর দৈর্ঘ্য এখানে এ ধরে নিই, মনে করি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে এখানে ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান বলা আছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু, এ দুটো সমান বলা আছে, তাহলে এর মান বের করতে হবে। তো এখানে বজ্রগুণ করলে পাই √3a² 2, তাহলে 2√3a² সমান √3 4 আর a 4√3a।
সব সংখ্যাগুলোকে বাদিকে আনলে 2√3a² মাইনাস 4√3a সমান 0। তাহলে কমন নেব a কমন নেব 2√3a কমন নেব। কমন নিলে এখানে a পড়ে থাকবে মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে এখানে 2 পড়ে থাকবে। √3 কমন নিয়েছি, √3 থাকবে না, a কমন নিয়েছি, a থাকবে না, 0। তাহলে এখান থেকে বলা যায় বা a minus 2 is equal to 0 by 2√3a। তাহলে এটা 0ই হবে। a minus 2 সমান 0 হলে a সমান 2। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 2 একক। একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে অর্ধবৃত্তের এখানে ব্যাসার্ধ আর ধরে নিয়ে অঙ্কটা করা যায়। মনে করি অর্ধবৃত্তটির ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব পরিসীমা সমান, যদি এটা বৃত্ত হতো তাহলে পরিসীমা 2πr হতো, বাট যেহেতু অর্ধবৃত্ত এটা টোটালটা 2πr, তাহলে এটা হবে 2πr এর হাফ, ওপরের পার্টটা এটা 2πr থেকে হাফ, অর্থাৎ পায়ার এখানে আর এখানে আর, তাহলে পায়ার প্লাস 2r পরিসীমা, পায়ার প্লাস 2r এটা সমান 36 বলা আছে প্রশ্নে। এখান থেকে 2r কমন নিলে 5 + 1 is equal to 36। তাহলে 2r ইন্টু পায়ের মান 22/7 + 1 is equal to 36। তাহলে 2r 7 লসাগু, নিচে 1 আছে, 1 এবং 7 লসাগু 7, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে 1 হয়, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 22কে গুণ, 22 22, 1 দিয়ে 7কে ভাগ করলে 7 হয়, 7 দিয়ে 1কে গুণ, 7 1 7। তাহলে 2r ইন্টু 22 এবং এদিকে 7 আছে, 23 24 25 26 27 28 29। আচ্ছা, এখানে কমন না ভুল হয়েছে, এখানে আর কমন নিতে হবে। তাহলে 2 আছে, 7 × 14 হবে, এটা 14। তাহলে 22 + 14 হলো 36/7 সমান 36, বা আর সমান 36 ইন্টু 36/7কে উল্টে লিখে এটা পাই সমান 7 বেরোলো। অতএব ব্যাস সমান 7 ইন্টু 2 সেমি সমান 14 সেমি। এক ব্যক্তি দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। কিন্তু তিনি একটি চেয়ারে 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো হিসাব করো। এখানে মোটের উপর লাভ বের করতে গেলে মোট ক্রয় মূল্য দরকার আর মোট বিক্রয় মূল্য দরকার। মোট ক্রয় মূল্য নয়, মোট উৎপাদন ব্যয় দরকার। তৈরি করলেন একই দামে, অর্থাৎ কত দামে তৈরি করলেন দুটো সেটা দরকার, আর কত দামে বিক্রি করলেন সেটা দরকার। তো এখানে ধার্য মূল্য আছে, যেটা লেখা আছে চেয়ারের উপরে, সেটা 1250 টাকা। তাহলে 1250 টাকা লেখা আছে, 8% ছাড় দিলে কতই বিক্রি করছে বেরিয়ে যাবে, আর 15% লাভ হয়েছে, তাহলে কত তৈরি মূল্য ছিল সেটা বেরিয়ে যাবে। কিন্তু তৈরি মূল্য প্রথম চেয়ারের যত, দ্বিতীয় চেয়ারের ঠিক তত, তাহলে তাকে 2 দিয়ে গুণ করলে মোট তৈরি মূল্য হলো। আর একটা চেয়ারের বিক্রয় মূল্য এখান থেকে পাবো, আর একটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে করতে হবে, প্রথম উদ্দেশ্য হবে তৈরি মূল্য বের করা, তারপরে উদ্দেশ্য হবে বিক্রয় মূল্য বের করা। তো যাই হোক, আগে পরে সেটা বেরোতেই পারে। তো এইখান দিয়ে শুরু করব, যে দুটি চেয়ারে প্রত্যেকটি
ধার্য মূল্য আছে 1250 টাকা। তাহলে প্রথম চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। 8% ছাড় দিলে তাহলে কি, যদি ধার্য মূল্য 100 টাকা হয়, বিক্রি করবে 8 টাকা কম অর্থাৎ 92 টাকায়। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 92 টাকা। ধার্য মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 92/100 টাকা। এবার ধার্য মূল্য 1250 টাকা ছিল, 92 ইন্টু 1250, তাকে 100 দিয়ে ভাগ। 5 দিয়ে 5 25 125, 5 দুগুণে 10, এটা হচ্ছে 46। তাহলে 46 এদিকে 25 গুণ করতে হবে। তাহলে 46 আর 25 গুণ খুব সহজে করা যাবে। 46 25 এর হাফ করলে 23, এর ডবল করলে 50। বা এভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি। 46 25, তাহলে 6 25 এখান থেকে করি। 6 25 150, 150 শূন্য হাতে 15, 4 25 100 আর 15, তাহলে 115। এটা হলো প্রথমটার বিক্রয় মূল্য। তাহলে প্রথমটাতে 15% লাভ হয়েছে, তাহলে সেখান থেকে ক্রয় মূল্য বেরোবে। 50% লাভে বিক্রয়, তাহলে 100 টাকায় যদি তো উৎপাদন খরচ হয়, তাহলে বিক্রি করবে 115 টাকায়। বিক্রি মূল্য এখানে যেহেতু দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্যটা আগে বলবো। 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন খরচ 100 টাকা। আচ্ছা, তাহলে এখানে বিক্রয় মূল্য, তাহলে এই টাকায় বিক্রি হলে কত উৎপাদন খরচ সেটা বের করতে হবে। বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে উৎপাদন খরচ সমান 100/115 টাকা। বিক্রয় মূল্য এখানে 1150 টাকা হলে উৎপাদন খরচ 100, তাকে গুণ করতে হবে 1150 দিয়ে বাই 115, এটা কাটাকুটি করলে 10, তাহলে সমান 1000 টাকা। তাহলে প্রত্যেকটা চেয়ারের উৎপাদন খরচ 1000 টাকা করে। তার মধ্যে প্রথমটার বিক্রয় মূল্য 1150 টাকা, আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। প্রশ্নের মধ্যে বলা আছে ওটা 1120 টাকা বিক্রি করা হয়েছে, তাহলে মোটের উপর লাভ বা ক্ষতি বের করতে হবে। তাহলে মোট উৎপাদন খরচ সমান 1000 ইন্টু 2 টাকা সমান 2000 টাকা। তাহলে মোট উৎপাদন খরচ, মোট বিক্রয় মূল্য প্রথমটার বিক্রয় মূল্য 1150 টাকা, আর দ্বিতীয়টার বিক্রয় মূল্য প্রশ্নে বলা আছে 1120 টাকা। 1150, 1120, 0722, তাহলে সমান 2270 টাকা। এটা হলো মোট বিক্রয় মূল্য। তাহলে মোটের উপর লাভ বা মোট লাভ বলা যেতে পারে। মোটের উপর লাভ 2270 টাকা, তার থেকে 2000 টাকা বিয়োগ করতে হবে,
সমান 270 টাকা বিয়োগ করলে হলো। এখন শতকরা লাভ বের করতে গেলে ক্রয় মূল্য আছে, উৎপাদন খরচ আছে 2000 টাকা, লাভ হয়েছে 270 টাকা। উৎপাদন খরচ 100 টাকা হলে কত লাভ হতো? উৎপাদন খরচ 2000 টাকা হলে লাভ সমান 270 টাকা। উৎপাদন খরচ 1 টাকা হলে লাভ সমান 270/2000 টাকা। উৎপাদন খরচ যদি 100 টাকা হতো, লাভ সমান 270 ইন্টু 100, তার নিচে লিখতে হবে 2000, সমান 27/2 টাকা। 2 দিয়ে 27কে ভাগ, 2 1 2, 3 2 6, 13 1 2 বা 13.5। তাহলে এটা হলো মোটের উপর লাভ। টাকায় 12টি জিনিস বিক্রি করায় 4% ক্ষতি। টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে এখানে 1 টাকা দিয়ে হিসাবটা করব। তাহলে 12টি জিনিসটা ফিক্সড করলাম। 1 টাকায় বিক্রি করলে 1 টাকায় 12টি জিনিস বিক্রি করা হচ্ছে, 4% ক্ষতি হচ্ছে। তাহলে এখানে ক্রয় মূল্য বেরিয়ে যাবে, 12টি জিনিসের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। বিক্রি করছি 1 টাকায়, তাহলে ক্রয় মূল্য কত সেটা প্রথম বের করতে হবে। এটা হবে 3/2। 4% ক্ষতিতে তাহলে 100 টাকায় কিনে 96 টাকায় বিক্রি হবে, সেটা 4% ক্ষতি। তো যেহেতু আমার ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে বিক্রয় মূল্যটা আগে বলবো। অর্থাৎ 96 টাকায় বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/96 টাকা। 4 দিয়ে কাটলে 4 25 100 আর 4 24 96, তাহলে সমান 25/24 টাকা। এটা হলো ক্রয় মূল্য। এখন যদি 44% লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। 44% লাভ করতে হলে একশো টাকায় কিনে 144 টাকায় বিক্রি, তাহলে এই টাকায় কিনে কত টাকায় বিক্রি করতে হবে সেটা বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144/100 টাকা। এবার ক্রয় মূল্য 25/24 আছে, সমান 144/100 ইন্টু 25/24। 12 দিয়ে কাটাকুটি করলে 12 2 24, এটা 12 12 144। 2 এবং 12 কাটলে 6, 25 এবং 100 কাটলে 4। 2 দিয়ে কাটাকুটি করলে 3 2 6, 2 2 4 সমান 3/2 টাকা। তাহলে 12টি জিনিস 3/2 টাকায় বিক্রি করতে হবে। 3/2 টাকায় বিক্রয় করতে হবে 12টি জিনিস। তাহলে 1 টাকায় কটা জিনিস বিক্রি করতে হবে সেটা বের করতে হবে। 1 টাকায় বিক্রয় করতে হবে
12/3/2টি জিনিস, এটা সরল করলে পাই 12 ইন্টু 3/2টা 2/3 হয়ে যাবে, কারণ বাই মানে ভাগ, ভাগকে গুণ চিহ্ন দিলাম, তাহলে উল্টে লিখতে হয়। 3×4 = 12 সমান 8টি জিনিস। তাহলে টাকায় 8টি করে জিনিস বিক্রয় করতে হবে। 4 দাগে আছে সমাধান করো, এটা সমান এটা আর এটা সমান এটা। x - y/3 y - 1/4, তাহলে বজ্রগুণ করলে পাই 4x - 4y = 3y - 3 তাহলে 4x লিখলাম -4y, 3y কে বাদিকে আনলে -3y = -3, বা 4x - 4y - 3y, তাহলে হলো -7y = -3। এটা 1 নম্বর সমীকরণ। তারপর এটা আছে 1/7 4x - 5y সমান x - 7, তাহলে পেলাম 4x - 5y/7 = x - 7। বজ্রগুণ করলে পাই 7 এবং x, 7x 7 7 49 সমান, নিচে 1 আছে, 1 দিয়ে একে গুণ, তাহলে 4x - 5y। সব সংখ্যাগুলোকে বাদিকে আনলে 7x - 4x + 5y সমান 49কে সমচিহ্নের ডান দিকে নিয়ে গেলে এটা 49 হবে। তাহলে বিয়োগ করলে 3x + 5y = 49। তাহলে ওয়াইকে অপনয়ন করব। এখানে ওয়াইয়ের সাথে আছে 7, এখানে আছে 5, 7 আর 5 লসাগু 35, তাহলে একে 5 দিয়ে গুণ করলে 35 হবে, আর একে 7 দিয়ে গুণ করলে 5 × 7 = 35 হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে আর 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করছি। 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20x - 5 × 7 = 35y সমান 3 × 5 = 15। এটা 7 দিয়ে গুণ করছি, 3 × 7 = 21x + 5 × 7 = 35y সমান 7 নং 63 3 হাতে 6, 4 × 7 = 28, 29 30 31 32 33 34। এই হলো। কেটে দিলাম, 20 আর 21 মিলে হলো 41x সমান 3 4 3, তার থেকে 15 বিয়োগ করতে হবে। 5 আর 8 দিলে 13, হাতে 1, 2 2 এ 2 দিলে 4, তাহলে এটা হলো 128। x সমান 128/41, 2, আচ্ছা হাতে 1 নেই, এখানে 3, 328। তো 41কে যদি 8 দিয়ে গুণ করি, 8 × 1 = 8, 4 × 8 = 32, তাহলে এটা কাটাকুটি করে 8 হবে। 8 হলো 1 নম্বর সমীকরণে x সমান 8 বসাবো, x সমান 8 বসিয়ে পাই। এটা ছিল 1 নম্বর সমীকরণ। 4x - 7y সমান -3, 4x - 7y সমান -3, x এর জায়গাতে 8 বসাচ্ছি। 4 × 8 = 32 - 7y সমান -3, বা -7y সমান -3, 32 ডান দিকে গেলে -32, -7y সমান একই চিহ্ন যোগ করলে -35 হবে, বা y সমান -35/32।
-7, মাইনাস মাইনাস কেটে দিলাম, 5 7 35, তাহলে সমান 5। অতএব নির্ণেয় সমাধান x এর মান 8 ও y সমান 5। একটি দুই অঙ্কের সংখ্যা লেখো যার অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সমীকরণ গঠন করো এবং সমাধান করে দেখো দুই অঙ্কের সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটির এককের অঙ্ক x এবং দশকের অঙ্ক y ধরে নেব। মনে করি সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। তাহলে এখানে অঙ্কদ্বয়ের সমষ্টি 14 বলা আছে, তাহলে প্রথম শর্তানুসারে x plus y is equal to 14, এটা এক নম্বর সমীকরণ। আচ্ছা, সংখ্যাটি সমান এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10 সমান x প্লাস 10y, এটা হলো সংখ্যাটি। এরপর বলা আছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হবে। সংখ্যাটি থেকে বিয়োগ করলে সংখ্যাটি হয়, সংখ্যাটি আছে x প্লাস 10y, তার থেকে 29 বিয়োগ করা হলো, তো আমরা লিখতে পারি x প্লাস 1 প্লাস 10y, যেহেতু -29 ছিল প্লাস 1 লিখেছি তাহলে -30 লিখতে হবে, -30 প্লাস 1 মিলে -29, তাহলে x প্লাস 1, এখান থেকে 10 কমন নিলে y -3। তাহলে এখন সংখ্যাটি হচ্ছে x প্লাস 1 ইন্টু 1 প্লাস y -3 ইন্টু 10, অর্থাৎ এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে অঙ্ক দুটি x প্লাস 1 আর y -3। প্রশ্নানুসারে x প্লাস 1 সমান y -3, কারণ বলা আছে যে অঙ্ক দুটি সমান হবে পরপর। এখান থেকে পাই x মাইনাস ওয়াই সমান -3, 1 ডান দিকে গেলে -1, তাহলে x মাইনাস ওয়াই সমান -4, এটা 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ ছিল x প্লাস ওয়াই সমান 14, আর 2 নম্বর সমীকরণ হলো x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -4। দুটো সমীকরণ যোগ করব, যোগ করে আচ্ছা ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে x আর x হয়ে গেল 2x সমান 14 - 4, তাহলে এটা হলো 10, বা x সমান 10/2 সমান 5। x এর মান 5 বেরিয়েছে, আবার x প্লাস ওয়াই সমান 14 ছিল, বা y সমান 14 মাইনাস x সমান 14 মাইনাস x এর মান 5 সমান 9। অতএব সংখ্যাটি হবে এককের অঙ্ক ইন্টু 1, অর্থাৎ 5 ইন্টু 1, দশকের অঙ্ক ইন্টু 10 সমান 5 প্লাস 90 সমান 95। পাঁচে আছে
প্রমাণ করো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা 124 পৃষ্ঠা এবং উপপাদ্য নাম্বার 20। এই উপপাদ্যগুলো যেহেতু বইতে করা আছে, এগুলো আমি করে দেবো না, তোমরা এগুলো বই থেকেই করে নেবে। তোমাদের টেক্সট বইতে 124 পৃষ্ঠাতে পাবে 20 নম্বর উপপাদ্য। আর প্রমাণ করো যে যে সকল সমান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। এটা 178 পৃষ্ঠা 23 নম্বর উপপাদ্য আছে, তোমরা এখান থেকে করে নেবে। এবিসিডি একটি সামান্তরিক। ডিএ ও ডিসি বাহু দুটিকে পি ও কিউ পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে এপি সমান ডিএ এবং সিকিউ সমান ডিসি হয়। প্রমাণ করো যে পিবি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। এটা 91 পৃষ্ঠা, যে 23 নম্বর প্রয়োগটা আছে সেই প্রয়োগটা। তো তোমরা এগুলো সব দেখো, যদি কোনোটা বুঝতে না পারো কমেন্টে জানাবে, এর জন্য আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। তাহলে এটা দেখবে কি টেক্সট বইতে 91 পৃষ্ঠা 23 নম্বর প্রয়োগটা আছে। আর ত্রিভুজ এবিসি এর মধ্যমা এডি এর মধ্যবিন্দু ই বর্ধিত বি এসিকে এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এফ সমান 1/3 এসি। এটা 128 পৃষ্ঠা 8 নম্বর প্রয়োগ। তারপর এখানে আছে 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। অঙ্কন প্রণালী ও প্রমাণের প্রয়োজন নেই। তাহলে প্রথমে ত্রিভুজটাকে নিতে হবে, তারপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক আঁকতে হবে যার একটি কোণের মান 60 ডিগ্রি। তাহলে প্রথমে 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার মাপের তিনখানা সরল রেখা নিয়ে নিতে হবে। এটা হলো 5 সেন্টিমিটার, তারপরে এটা 8 সেন্টিমিটার, আর এটা 11 সেন্টিমিটার। তাহলে এই মাপের আগে ত্রিভুজকে নিতে হবে, তারপর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে। তো এটা আঁকার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা প্রথম নিয়ে নিতে হবে, যে কোনো মাপের, তবে কি এটা যেন 11 সেন্টিমিটার থেকে বেশি হয়। এটা নাম দিলাম বিএক্স। এটা 5 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 11 সেন্টিমিটার। এরপরে বিএক্স থেকে এই 11 সেন্টিমিটার মাপ নিয়ে বিসি অংশ কাটতে হবে, এখানে নাম দিলাম সি। তারপরে 8 সেন্টিমিটার মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ আঁকতে হবে এবং 5 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে যেখানে ছেদ করলো, এর নাম দিলাম এ। এর সাথে সি যুক্ত করতে হবে আর এর সাথে বি যুক্ত করতে হবে। এবার এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করতে হবে। তার জন্য এই এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা আঁকতে হবে। তাহলে যে কোনো মাপ নিলাম কম্পাসে, নিয়ে এই কোণটা সমান কোণ এ বিন্দুতে আঁকবো। তাহলে যেখানে ছেদ করেছে এর সাথে এই বিন্দু যুক্ত করলে সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। আর এটা ডান দিকে অনেকটা বাড়িয়ে দিতে হবে, এ বি সি ডি, এখানে ই নাম দিলাম। এরপরে এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড আঁকতে হবে। তার জন্য অর্ধেকের বেশি মাপ নিলাম। এফ জি, এটা এইচ বিন্দুতে এবার 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, কারণ
ওখানে বলা আছে সামান্তরিকে একটা কোণের মান 60 ডিগ্রি। এখানে আই দিলাম নাম, এইচ থেকে সি পর্যন্ত মাপ নিয়ে আইতে বসিয়ে ডান দিকে আই ই থেকে আই যে অংশ কেটে নেওয়া হলো। এরপরে জেসি যুক্ত করা হলো। তাহলে এখানে ত্রিভুজটা এবিসি সমান সামান্তরিক এইচ সি জে আই। একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা হিসাব করে লেখো। তাহলে সমবাহু ত্রিভুজ আর ক্ষেত্রফলের অনুপাত এখানে বলা আছে। এখানে সমবাহু ত্রিভুজের বাহুদৈর্ঘ্য এ ধরবো এবং বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য, আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুদৈর্ঘ্য এ ধরবো আর বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বি ধরবো। মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ একক, না এ সেন্টিমিটার লিখলাম, এ সেন্টিমিটার ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বি সেমি। তো ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে √3:2। ক্ষেত্রফলের অনুপাত ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার এটা, আর এই অনুপাতটা দেওয়া আছে √3:2। যদি বাই দিয়ে লিখি এ স্কোয়ার বাই বি স্কোয়ার √3/4, ওপরে √3 আর নিচে 4 সমান √3/2। আচ্ছা, তাহলে এখানে বলা আছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। এ সমান লিখবো এখান থেকে এ স্কোয়ার সমান, বা এ স্কোয়ার √3 আর 2, তাহলে এ স্কোয়ার ইন্টু 2√3 সমান বি স্কোয়ার ইন্টু 4√3, বা এ স্কোয়ার সমান বি স্কোয়ার ইন্টু 4√3, নিচে লিখতে হবে 2√3, √3 কেটে দিলাম, 2 হলো, তাহলে এ স্কোয়ার সমান 2বি স্কোয়ার। এখন এখানে বলা আছে কি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। তাহলে এই পর্যন্ত পেলাম, আমরা পেলাম এ স্কোয়ার সমান 2বি স্কোয়ার। এটা পরে কাজে লাগাবো। তাহলে আবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান b√2 সেমি, বি বাহুর দৈর্ঘ্য আর √2 দিলাম, b√2 হলো কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা সমান বলা আছে 60 সেন্টিমিটার। তাহলে অতএব b√2 ইজ ইকুয়াল টু 60, বা b ইজ ইকুয়াল টু 60/√2। তাহলে এখান থেকে বি স্কোয়ার যদি পেয়ে যাই আমরা, উভয় পক্ষকে বর্গ করলে পাই বি স্কোয়ার সমান 60 স্কোয়ার 6 × 36 অর্থাৎ 3600,
আর 2 এর স্কোয়ার 2 হবে। তাহলে কাটাকুটি করলে 18 দুগুণে 36, বি স্কোয়ার সমান 1800। তাহলে এখানে বসাবো, বা এ স্কোয়ার সমান 2 ইন্টু বি স্কোয়ারের মান 1800 সমান 3600, আর 3600 হলো 60-এর স্কোয়ার। এ স্কোয়ার সমান যদি 60-এর স্কোয়ার হয় তাহলে পেলাম এ সমান 60। তাহলে এ মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়েছি। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান 60 সেন্টিমিটার। অতএব পরিসীমা সমান 60 ইন্টু 3 সেমি সমান 180 সেমি। দুই দিকে আছে, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তাহলে রম্বসের পরিসীমা 20 সেন্টিমিটার, অর্থাৎ 4টি বাহুর যোগফল 20। তাহলে একে 4 দিয়ে ভাগ করলে একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে, আর কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলা আছে। তাহলে রম্বসের পরিসীমা সমান 20 সেমি। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 20/4 সেমি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা হলো রম্বসের বাহুর দৈর্ঘ্য। আর কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলা আছে, তো এ বি সি ডি, বাহু 5 সেন্টিমিটার, কর্ণ 6 সেন্টিমিটার। এখন এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা 5, এটা হচ্ছে 3। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে রম্বসটি এবিসিডি হলে এবি সমান 5 সেমি, বিডি সমান 6 সেমি। অতএব ওবি সমান 3 সেন্টিমিটার। তাহলে ও এ বি সমকোণী ত্রিভুজ ও এ বি আমি অ্যাকচুয়ালি অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে চাইছি। অতএব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে এবি স্কোয়ার, এটা 5 স্কোয়ার দেওয়া আছে, ও এ জানা নেই, আর ওবি 3 বলা আছে। তাহলে পেলাম 5 5 25 সমান ও স্কোয়ার প্লাস 3 3 9, বা ও স্কোয়ার সমান 25 মাইনাস 9 সমান 16 সমান 4 স্কোয়ার। অতএব ও এ সমান 4। তাহলে অতএব এসি কর্ণ এসি সমান 4 ইন্টু 2 সমান 8 সেমি। আর বিডি সমান আগে পেয়েছি আমরা 6 সেমি। অতএব ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফল সমান হাফ ইন্টু একটা কর্ণ 8 আর একটা কর্ণ 6 বর্গ সেমি সমান 3 8 24 বর্গ সেমি। এটা হলো রম্বসের
ক্ষেত্রফল। 3 দাগে আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখো। তাহলে পরিধির অনুপাত দেওয়া আছে 2:3 আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর 2 সেন্টিমিটার। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ x আর একটা বৃত্তের ব্যাসার্ধ y ধরলে মনে করি বৃত্ত দুটির ব্যাসার্ধ আচ্ছা, এখানে বৃত্ত দুটির ব্যাসার্ধ r সেন্টিমিটার ও r+2 সেন্টিমিটার। একটা r ধরেছি আর একটা r+2 সেন্টিমিটার ধরেছি। অতএব পরিধি সমান 2πr প্রথমটার সেমি ও 2πr+2 সেমি। তাহলে এই পরিধির অনুপাত 2:3 দেওয়া আছে। প্রশ্নানুসারে 2πr/2πr+2 এটা সমান 2:3। 2π কেটে দিলাম, r/r+2 ইজ ইকুয়াল 2/3। r এবং 3 গুণ করলে 3r সমান 2r প্লাস 2 দুগুণ 4 বা 3r মাইনাস 2r সমান 4 বা r সমান 4। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ এখানে 4 বেরিয়েছে। বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে r সমান 4, r+2 সমান 4+2 সেমি সমান 6 সেমি। অতএব প্রথম বৃত্তের ব্যাস এটা ব্যাসার্ধ ছিল 4, তাহলে 4 × 2 সেমি সমান 8 সেমি ও দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান 6 × 2 সেমি সমান 12 সেমি। এরপরে 9 দাগে আছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এটা তোমাদের টেক্সট বইতে 171 পৃষ্ঠা 6 দাগ, কোষে দিকে 11.2 6 দাগে ঠিক এই অঙ্কটা আছে। তো টেক্সট বুক সলভ করার যে ভিডিওটা আছে, বইয়ের অঙ্ক করার যে ভিডিওটা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে যাও, গিয়ে এই ভিডিও লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নাও, সেখানে এই অঙ্কটা করা আছে। তো এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও, কোন পেজের উপর ভিডিও পেতে চাও, সেটাও কমেন্টে মাধ্যমে জানালে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।